তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের এবিটি টেস্ট পেপার সলিউশন পেজ 191 পেজের ফার্স্ট পার্ট নিয়ে চলে এসেছি। আজকে সমস্ত শর্ট কোশ্চেন অ্যান্ড 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো শুরুর আগে কিছু তোমাদের জ্ঞান দিতে চাই আমি, একটু ভিডিওটি মন দিয়ে শোনো, খুব উপকারে লাগবে তোমাদের। এবং অঙ্কগুলো তারপরে আসবো আমি। তোমাদের কিন্তু আর মাত্র 1 মাস বাকি রয়েছে। তো এই 1 মাসে কিন্তু তোমাদের খুব খুব ডিসিপ্লিন সহকারে কিন্তু পড়াশুনো করতে হবে। তোমাদের আমি দেখছি ম্যাক্সিমাম স্টুডেন্টস কিন্তু যাদের গার্ডিয়ানদের কাছ থেকে আমি কিছু কল পাচ্ছি, তোমাদের প্রচুর অফলাইনে আমি পড়াই এবং অনলাইনে ও তোমাদের আমি পড়াচ্ছি, তোমরা জানো সবাই। তো সবার কাছ থেকে আমি শুনতে পাচ্ছি যে আমাদের স্টুডেন্টসরা কিন্তু, আমাদের ছেলে মেয়েরা কিন্তু সবাই ম্যাক্সিমাম সময়টা কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাটাচ্ছে, খুব সময় টাইমটা ভীষণ পরিমাণে ওয়েস্ট করছে। তাই বলছি তোমাদের আমি, প্লিজ ডিসিপ্লিন হয়ে যাওয়ার 1 মাস সময়ে যদি তোমরা ভালো করে একটু মন দিয়ে পড়াশোনা করো, তাহলে কিন্তু তোমরা রেজাল্টটা খুব ভালোভাবে করতে পারবে। কথা হচ্ছে কি কি দেখো, যে তোমাদের সময় কিন্তু জীবনে প্রচুর সময় পড়ে আছে, প্রচুর সময় পড়ে আছে, যেই সময়টাতে তোমরা কিন্তু ওই কাজগুলো করতে পারবে। কিন্তু আর মাত্র 1 মাস বাকি। একটু একটু কি হয়ে যাও, একটু অ্যাওয়ার হয়ে যাও, একটু একটু সচেতন হয়ে যাও, যাতে তোমাদের কিন্তু পরবর্তী সময়টা খুব ভালোভাবে কাটে, যাতে মাধ্যমিকের রেজাল্ট নিয়ে তোমাদের কোনো রকম ভাবে পরবর্তীকালে যেন কোনো রকম ভাবে দ্বিধা না থাকে মনের মধ্যে। তার জন্য কিন্তু খুব ডিসিপ্লিন সহকারে পড়াশুনো করতে হবে এবং এর জন্য কিন্তু একদম ফোকাস, কনসেন্ট্রেট দিয়ে দাও। 1 মাস ভালো করে পড়ে নাও, দেখবে তোমাদের রেজাল্ট খুব ভালো হবে এবং পরীক্ষায় তোমরা আগুন লাগাতে পারবে। এইটুকু তোমাদের বলছি আমি। তাই এখনো সময় রয়েছে, এখনো হাতে 1 মাস সময় রয়েছে। প্লিজ তোমরা ভালো করে একটু পড়াশোনা করো, খুব খুব ভালো রেজাল্ট হবে তোমাদের। সবাই সবাই ভালো, তোমরা ভালো পড়াশোনা করো। কিন্তু এই সোশ্যাল মিডিয়া ডিস্ট্রাকশনের জন্য কিন্তু তোমরা এদিক ওদিক চলে যাচ্ছ, যাতে তোমরা এখানে কিন্তু তার জন্য বেশি সময় দিতে পারছো না। তো ফিরে আসো আবার, ও বলছি তোমাদের আমি, পড়াশোনা করো, অবশ্যই অবশ্যই ভালো রেজাল্ট হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। বারবার প্র্যাকটিস করো, যেগুলো করেছো যতটুকু করেছো সেইগুলোর উপরে জোর দাও, সেইগুলো ভালো করে পড়াশোনা করো, তাতেই দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু অনেকটা হাই হবে। এইটুকু আমি তোমাদের বলছি। তো আর বেশি সময় নষ্ট করব না, শুরু করব আজকের এবিটিএ টেস্ট পেপার সলিউশনের পার্ট 1 নিয়ে, অর্থাৎ 191 পেজের যে কোশ্চেনগুলো রয়েছে সেইগুলো কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো দেখো, শুরু করছি আজকের ফার্স্ট কোশ্চেন, যে একটি দ্বিঘাত সমীকরণের, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত, একটি দ্বিঘাত সমীকরণের চলের সর্বোচ্চ ঘাত কত হতে পারে? দ্বিঘাত তো বলেছে, মানে হচ্ছে সমীকরণে দুটো ঘাত থাকবে। ওকে, তার মানে সর্বোচ্চ ঘাত দুটো থাকলে সেটা দ্বিঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত একটা থাকলে একঘাত সমীকরণ, সর্বোচ্চ ঘাত তিনটে থাকলে সেটাকে কি বলবো আমরা? কিউবিক ইকুয়েশন বলি। ওকে, ত্রিঘাত সমীকরণ বলি সেটাকে আমরা। ওকে, তার জন্য এখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অপশন বি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ সর্বোচ্চ ঘাত দুটো হবে। বলবে স্যার দ্বিঘাত সমীকরণে তাহলে স্ট্যান্ডার্ড ফর্মুলা কি? দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্মুলা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়ালস টু জিরো, যেখানে এ নট ইকুয়ালস টু জিরো। কেন? এ যদি জিরো হয়ে যায় দ্বিঘাত আর থাকবে না, তখন কিন্তু আমার একঘাত সমীকরণ হয়ে যাবে। তাই এ নট ইকুয়ালস টু জিরো কিন্তু মাস্ট লিখতে হবে। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 2। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, কোনো মূলধন একটি নির্দিষ্ট সরল সুদের হারে 20 বছরে দ্বিগুণ হয়, ওই একই সরল সুদের হারে ওই মূলধন 3 গুণ হবে কত বছরে, হিসেব করে লিখতে বলেছে। তাহলে অঙ্কটা আমরা করব। দেখো মূলধন আমি জানি কি, এখানে মূলধন আমি জানি না। তাহলে আমি যদি ধরে নিই যে পি টাকা মূলধন রয়েছে, একটি নির্দিষ্ট সরল সুদের হার সেটাও জানি না, আমি বললাম R% সরল সুদের হারে। ওকে, 20 বছরে, সময় কত বলেছে? 20 বছর বলে দিয়েছে। বলছে 20 বছর PRT/100 হলেই কি আমাদের সুদ হয়ে যায়? কারণ সরল সুদ বলেছে, সরল সুদের সূত্র কি? PRT/100। তাহলে PRT/100 যদি আমার সুদ হয়, বলছে ওই একই সরল সুদের হারে মূলধন 3 গুণ হবে কত বছরে বলেছে। তাহলে দেখো, এই যে টাকাটা যেটা হলো, এর সঙ্গে যদি আমি পি যোগ করে দিই, সেটাই বলছে যে মূলধনের দ্বিগুণ হবে। এই কথাটার অর্থ বারবার আমি তোমাদের বুঝেছি, যে যে টাকাটা দেওয়া থাকবে, যত পার্সেন্ট দেওয়া থাকবে, যত বছর দেওয়া থাকবে, তার যে সুদ হবে, তার সঙ্গে যদি আসল গুণ যোগ করে দিই, সেইটা যেই ভ্যালুটা হবে, বলছে সেটা আসলের দ্বিগুণ হবে। এটার মানে হচ্ছে এটাই। ওকে, তার মানে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, দেখো পিটা এদিকে যদি নিয়ে আসি, তাহলে কত হবে? পি আর ইন্টু 20
বাই 100 ইজ ইকুয়ালস টু 2p মাইনাস পি, মানে হয়ে যাবে পি। পি যদি আমি কেটে দিই এখানে পড়ে থাকবে কত 1, 20 5 100, এখান থেকে আমি আর পাচ্ছি কত 5%, ইয়েস অর নো? আর পাচ্ছি কত 5%। এ বলছে একই সরল সুদের আছে, মানে কি সরল সুদের হার আমি কত পেয়ে গেলাম 5%। ওই মূলধন মানে কি পি টাকাটা, আর পার্সেন্ট সরল সুদ, একই সরল সুদ মানে 5% সরল সুদের হারে 3 গুণ হবে। আমি ধরলাম টি বছরে, টি বছরে কত বছরে 3 গুণ হবে, অপশন গুলো দেখো কত বছরে 3 গুণ হবে বলেছে। তাহলে পি আর টি বাই 100 প্লাস পি করবো সমান কি বলেছে 3p হবে, 3 গুণ হবে মানে কত হবে 3p হবে। ওকে, ইয়েস অর নো? এখান থেকে আমি কি বের করব, টি এর মান বের করব, যেটা হবে আমাদের অ্যান্সার। দেখো এই পিটা এইদিকে যদি নিয়ে চলে আসি তাহলে কত হবে পি ইন্টু 5 × t/100 সমান 3p মাইনাস পি, মানে কত হয়ে যাবে বাবু 2p হয়ে যাবে, ইয়েস অর নো? এখান থেকে যদি পি কেটে দিই আমি তাহলে টি সমান কত হবে 100 কি আছে এদিকে ভাগ আছে, এদিকে কি হয়ে যাবে 100 গুণ হয়ে যাবে, 5 এদিকে গুণ আছে 5 এদিকে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, সমান চিহ্নের এদিকে, তাহলে 5 2 10 হচ্ছে কত এখানে 40 বছর। তাহলে টি এর মান 40 যদি হয় অর্থাৎ একই সরল সুদের হারে ওই মূলধন মানে ওই পি টাকা 3 গুণ হবে, অপশন সি হবে কারেক্ট অ্যান্সার, যেটা হবে 40 বছর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। নেক্সট কোশ্চেনে যাব। যদি বুঝতে না পারো সবাইকে বলবো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও, নেক্সট ভিডিওতে কিন্তু আমি নতুন করে কোশ্চেনটাকে আবার রিপিট করে দেবো। তোমরা প্লিজ কমেন্ট করে দাগ নাম্বার দিয়ে, সঠিক দাগ নাম্বার দিয়ে আমাকে বলবে, আর কমেন্ট করে জানাবে ভিডিওটি অবশ্যই কেমন লাগলো। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই, যেটা আম, আমি প্রথম থেকেই বলছি যে যদি তোমরা নতুন হয় খুব উপকারে লাগবে। 1 মাস প্রচুর অঙ্ক করাবো তোমাদের আমি, তোমরা কি চাও তোমরা কমেন্ট সেকশনে জানাবে। লাইভ ক্লাস নিয়ে আসবো নেক্সট উইকে তোমাদের আমি, একদম যত শর্ট কোশ্চেন রয়েছে সমস্ত শর্ট কোশ্চেন বইয়ের সমস্ত শর্ট কোশ্চেন আমি একটা ভিডিওতে লাইভ ক্লাস করাবো, তোমরা প্লিজ উপস্থিত থাকবে। নেক্সট উইকে আমি জানিয়ে দেবো তোমাদের কবে লাইভ ক্লাসটি আমি নিব। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমাদের। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:27 হলে ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। প্রথমত হচ্ছে কি ঘনক, ঘনক মানে কি যার সমস্ত বাহু কি হবে সমান থাকবে, মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমস্ত কিছু কিন্তু কি হয় সমান হয়। তাহলে দেখো এখানে কটা ঘনক বলে দিয়েছে বাবু, দুটো ঘনক বলে দিয়েছে, ইয়েস অর নো? কটা ঘনক বলেছে, দুটো ঘনক বলে দিয়েছে। তাহলে প্রথম ঘনকের যদি আমি a1 ধরি, দ্বিতীয় ঘনকের যদি a2 ধরি, আয়তনের অনুপাত, ঘনকের আয়তন মানে কি এ কিউব, অর্থাৎ বাহুর হোল কিউব হয়ে গেলে আমাদের এ কিউব, ঘনকের আয়তন বলছে, তাহলে a1 কিউব বাই a2 কিউব সমান হবে কত দেখো 1:27, মানে 1/27, ইয়েস অর নো? তাহলে এটাকে লিখতে পারি a1 বাই a2 এর হোল কিউব সমান 1/27, 27 কার হোল কিউব, 27 হচ্ছে 3 এর হোল কিউব বাই 3 এর হোল কিউব হয়ে যাবে। তাহলে দুদিকে দেখো সূচক আমার সমান রয়েছে, তাহলে আমি এখান থেকে লিখতে পারি না a1 বাই a2 সমান হচ্ছে 1/3, ব্যাস a1 বাই a2 আমি পেয়ে গেলাম। বলছে দেখো ঘনক দুটি সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কি। আচ্ছা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি তোমরা নিশ্চয়ই জানো। দেখো এখানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য তো সমান, ঠিক আছে না? তাহলে নিশ্চয়ই আমাদের 6a² হয়ে যাবে কি আমাদের ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে প্রথম ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল হলো 6a1 এর হোল স্কোয়ার, আর দ্বিতীয় ঘনকের ক্ষেত্রফল হয়ে যাবে 6a2 এর হোল স্কোয়ার, ইয়েস অর নো? তাহলে 6a² হচ্ছে ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। 6টা তল রয়েছে, এক একটা তল যদি a² করে হয়, ঠিক আছে, এক একটা তল মানে কি স্কোয়ার রয়েছে, এক একটা তল কি হবে স্কোয়ার হয়ে যাবে, ক্ষেত্রফল কত হবে এক একটা তলের ক্ষেত্রফল স্কোয়ার হয়ে যাবে। তাহলে স্কোয়ার যদি হয় 6টা তলে 6a² হবে। তাহলে প্রথমটার a1 ছিল তাই 6a1², দ্বিতীয়টার a2 ছিল তাই 6a2² হয়ে যাবে। এটা সমান কত হবে দেখো 6 কেটে দাও এখানে, এটাকে লিখতে পারি না আমি a1 বাই a2 এর হোল স্কোয়ার লিখতে পারি। a1 বাই a2 কত আছে 1/3, অ্যান্সার হবে এখানে 1/3 এর হোল কিউব, মানে 1/, স্কোয়ার হয়ে যাবে 1/9, অর্থাৎ 1:9 হবে এখানে সঠিক উত্তর। তাহলে অপশন দেখো এখানে সি হবে এখানে রাইট অ্যান্সার। যে 2a, কোশ্চেন নাম্বার 4, 2a সমান 3b সমান 4c হলে a:b:c এর অনুপাতটা আমি কত হবে নির্ণয় করতে হবে। দেখো কত ইজি কোশ্চেন, যদি আমি বুঝে নিই না, প্রত্যেকটা প্রশ্ন যদি বুঝে নিই না, তাহলে কিন্তু আমাদের এই টাইপের যত কোশ্চেন হয় কিন্তু আমরা করতে পারবো।
তোমরা প্লিজ মুখস্থ করে যেও না, প্রত্যেকটা প্রশ্নের সঠিক কারণ জেনে যাও। অবশ্যই অবশ্যই তোমরা ওই টাইপের যে কোনো কোশ্চেন করতে পারো, যেখানেই পড়ো না কেন প্রত্যেকটা প্রশ্নের কিন্তু তোমরা ডিটেল জেনে যাও কি জন্য হচ্ছে, কেন হচ্ছে, ঠিক না? নেক্সট কোশ্চেনটা দেওয়া রয়েছে, দেখো এখানে রয়েছে 2a সমান 3b সমান 4c। বাবু বলেছে এ ইস টু বি ইস টু সি, মানে এখানে 2 নেই, 3 নেই, 4 নেই, জাস্ট এ অনুপাত বি অনুপাত সি বলেছে। এটাকে আমি ধরতে পারি না কে, যেখানে কে নট ইকুয়ালস টু 0 লিখতে পারি। তাহলে দেখো এখানে 2a কে আমি কে এর সঙ্গে সমান করতে পারি, তাহলে a সমান কত হয়ে যাবে, কে বাই 2 হয়ে যাবে। একই রকম ভাবে b সমান কত হবে, কে বাই 3 হয়ে যাবে। একই রকম ভাবে c সমান কত হবে, কে বাই 4 হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে a ইস টু বি ইস টু সি কত হয়ে যাচ্ছে, কে বাই 2 অনুপাত কে বাই 3 অনুপাত কে বাই 4। ইয়েস অর নো? এবারে তোমাদের আমি বলেছিলাম যে ভগ্নাংশে যখন থাকবে অনুপাত, পূর্ণ সংখ্যা কিভাবে নিয়ে যেতে হয়। একদম মনে রেখে দাও এখন থেকে, যে যদি ভগ্নাংশে থাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হলে কিন্তু আমি কি করব, সব সময় হরবে, সেই হরগুলোর আমি লসাগু করব, এবং যেই লসাগুটা বেরোবে প্রত্যেকটা ভগ্নাংশের সঙ্গে আমি কি করব, গুণ করব। সেটাই হবে আমাদের পূর্ণ সংখ্যার অনুপাত। দেখো 2 3 4 লসাগু কিন্তু হবে আমাদের 12। কে প্রথমে তো কেটে দাও, কে প্রথমে কেটে দাও, তাহলে পড়ে থাকবে কত এখানে 1/2, যেহেতু 12 লসাগু 12 দিয়ে গুণ করব। সেকেন্ডে পড়ে থাকবে 1/3, যেহেতু 12 লসাগু 12 দিয়ে গুণ করব। পড়ে থাকবে 1/4, যেহেতু 12 লসাগু 12 দিয়ে গুণ করব। একদম ক্লিয়ার, এরপর থেকে আর ভুল হবে না। এরপরে কাটাকাটি করে দেবো, 2 6 12, 3 4 12, 4 3 12। পড়ে থাকবে কত এখানে দেখো 6:4:3। এইটা দেখবে অপশানে, খুঁজবে কোথায় রয়েছে, 6:4:3 হবে এখানে সঠিক, অর্থাৎ অপশন ডি হবে এখানে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 5। ও কেন্দ্রীয় বৃত্তের বলছে এবি ব্যাস, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, এডিসি যদি 120 ডিগ্রি হয় তবে বিএসি এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত হচ্ছে কি আমাকে একটা কি করতে হবে বাবু, চিত্র অঙ্কন করতে হবে, যেটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত। দেখে নাও এখানে একটা ও কেন্দ্রীয় বৃত্ত আঁকবো আমি এখানে, ও কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। বলছে এবি ব্যাস, তাহলে নিশ্চয়ই ওটা কেন্দ্র দিয়ে যাবে, এটাকে আমি এবি ধরলাম, ঠিক আছে। আচ্ছা এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, আচ্ছা এবিসিডি নিশ্চয়ই উপর অথবা নিচে যে কোনো জায়গায় নিতে হবে। আমি এরকম একটা নিলাম, সরি, আহ এরকম একটা নিলাম, চতুর্ভুজ আঁকবো আমি এখানে। আহ হ্যাঁ, এইরকম নিলাম এ বি, এটাকে সি রাখলাম, এদিকে ডি রাখলাম, ওকে। বিএসি এডিসি 120 ডিগ্রি, এডিসি এইটা আছে কত 120 ডিগ্রি। ইয়েস অর নো? বলেছি দেখো বিএসি এর মান মানে কোনটা দেখে নাও বাবু, এই মানটা বিএসি, এই মানটা কত হবে তোমাকে জানতে চেয়েছে। প্রথমত দেখো আমরা কি পড়েছি বাবু, বলো যে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, হ্যাঁ কি না? অর্ধবৃত্তস্থ কোণ এটা কি হবে, 90 ডিগ্রি হবে, সমকোণ হবে। তাহলে প্রথমত আমি এ সি বি এই মানটা তো জেনে নিলাম আমি 90 ডিগ্রি। ইয়েস অর নো? আচ্ছা এটা যদি 120 ডিগ্রি হয়, এটা হবে কত আমাদের 60 ডিগ্রি। বলবে স্যার 60 ডিগ্রি কি করে বললে, কারণ বৃত্তস্থ চতুর্ভুজ বলেছে, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি সবসময় 180 ডিগ্রি হয় বা দুই সমকোণ হয়। তাহলে যদি একটা 120 ডিগ্রি হয়, তার বিপরীতে এইটা রয়েছে, তার মানে 120 60 যোগ করলেই হবে গিয়ে 180। এবার এটা 60 এটা 90, তাহলে এটা কত হয়ে যাবে আমাদের, নিশ্চয়ই 30 ডিগ্রি হয়ে যাবে। অপশন অ্যান্সার কমপ্লিট হয়েছে, অপশন সি হবে এখানে সঠিক উত্তর, অর্থাৎ 30 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। কারণ ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, 90 60 30 হলেই তো গিয়ে আমাদের 180 ডিগ্রি হবে। ক্লিয়ার হয়েছে না হয়নি? নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার 6। যদি 3x সমান কোসেক আলফা এবং 3/x সমান কট আলফা হয়, তাহলে 3x² মাইনাস 1/x² এর মান কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে এই কোশ্চেনটা কিন্তু আমি এইখানে করে দিচ্ছি, দেখো খুব খুব ভালো কোশ্চেন দিয়েছে এখানে। তাহলে 3x সমান কোসেক আলফা, তাহলে আমি এখানে লিখতে পারি না যে দুদিকে যদি আমি কি করি বর্গ করে দিই, তাহলে পাবো কত 9x² সমান কোসেক স্কোয়ার আলফা। এটাকে যদি বর্গ করে দিই কত হবে, 9/x² সমান কট স্কোয়ার আলফা। এবার কি করব, এইখান থেকে এইটাকে মাইনাস করে দিব আমরা, এইখান থেকে এটাকে মাইনাস করে দিব, কত হবে বলো এখানে। তাহলে আমি পাচ্ছি এখানে তাহলে 9x² মাইনাস 9/x²
সমান দেখো কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা মানে কত হয়ে যাবে 1 হয়ে যাবে। তাহলে এইখান থেকে আমি 9 যদি কমন নিয়ে নিই, পড়ে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 1/x² সমান কত হবে, কত হচ্ছে আমাদের 1 হচ্ছে। ইয়েস অর নো, কত হচ্ছে আমাদের 1 হচ্ছে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 1/x² যদি আমি লিখি এখানে, এইদিকে নিয়ে চলে আসছি আমি, দেখে নাও একটু, এদিকে দেখে নাও, এখানে x² - 1/x² সমান পাচ্ছি আমি এখানে, আচ্ছা এখানে আছে দেখো 3 আছে, তাহলে 3 যদি রাখি এখানে কি হয়ে যাবে, 3 হয়ে যাবে, তাহলে 3 3 9 হয়ে যাবে, এইদিকে 9 রয়েছে, 9 যদি থাকে এদিকে 3 রাখলে এদিকে 1/3, কারণ মানটা বের করছে 3 ইন্টু সামথিং, ঠিক আছে না। আচ্ছা এইভাবে যদি না করো, আরো ইজি প্রসেসে করে দিচ্ছি আমি, দেখো এটা সমান 1/9 হবে তো, কারণ 9 এদিকে 1/9 হয়ে যাবে, ওইদিকে দুদিকে 3 গুণ করে দাও, তাহলে 3 ইন্টু x² - 1/x² সমান কত হবে 1/9 ইন্টু 3 হয়ে যাবে, 3 3 9, সরি 3 3 9, তাহলে হচ্ছে কত 1/3। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে অপশন হচ্ছে দেখো আমাদের 1 এর 3 হবে এখানে সঠিক উত্তর, অর্থ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। ক্লিয়ার না হলে বলো। একদম ইজি ছিল। যদি ইজি থাকতো, যদি ইজি থাকে, তাহলে অবশ্যই এক্ষুনি এতক্ষণ যারা দেখছো প্লিজ লাইক করে দাও, কমেন্ট করে জানাবে অবশ্যই শেষে যে ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। প্লিজ কমেন্ট করে জানাও। যদি ভালো নাও লাগে তাও তোমরা কমেন্ট করে জানাও, ভালো লাগলে তো অবশ্যই কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা। নেক্সট কোশ্চেন দেখো, দুয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। শূন্যস্থান পূরণ করো কি বলছে, বলছে 1 বছরে আসল এবং সুদ আসলের অনুপাত 8:9 হলে বার্ষিক সরল সুদের হার কত হবে নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত আমাকে বলে দিচ্ছে আমি আসল জানি না, আমি যদি ধরে নিই আসল হচ্ছে পি টাকা, তাহলে r% আমি যদি সরল সুদের হার ধরে নিই, সরল সুদের হার বের করতে বলেছে, ইন্টু টি, টি মানে কত 1 বছর, বাই 100, এটা হচ্ছে কি আমাদের সুদ পেলাম। এর সঙ্গে যদি আমি আসল যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে, সুদ আসল হয়ে যাবে। কার সঙ্গে অনুপাত বলেছে, আসলের সঙ্গে, তাহলে পি অনুপাত সুদ আসল সমান বলে দিয়েছে 8:9, ইয়েস অর নো। এবারে যদি পি বাই করে দিই আমি, পি বাই এইটাকে আমি পি কমন নিতে পারি, তাহলে r/100 প্লাস 1 ইজ ইকুয়াল টু বলেছে 8/9, পি কেটে দাও, উপরে 1 পড়ে থাকবে, কোনাকুনি গুণ করলে কত হবে, এটা 8 ইন্টু r/100 প্লাস 1 হয়ে যাবে, 9 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে 9 হয়ে যাবে, ইয়েস অর নো। তাহলে 8 গুণ করে দাও, তাহলে 8r/100 প্লাস 8 সমান 9 হয়ে যাবে, বা 8r/100 সমান 9 থেকে 8 মাইনাস হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে r সমান হয়ে যাবে 100/8, 4 25 4 2, মানে কত হচ্ছে 12.1/2%। অ্যান্সার হবে কত 12.1/2% হবে এখানে সঠিক উত্তর। আশা করি তোমাদের আমি বোঝাতে পারলাম। একদম ইজি কোশ্চেন ছিল, একটু কনসেপ্টটা বুঝে নিলে কিন্তু এইসব কোশ্চেন কিন্তু কিছুই নেই, জাস্ট কনসেপ্টটা তোমাদের বুঝতে হবে যে কি বোঝাতে চাইছে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে একটি বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলা হলো বৃত্তচাপ এবং দুটি ড্যাশের দ্বারা সীমাবদ্ধ অঞ্চল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো দুটি ব্যাসার্ধ, কেন বাবু বলো, কারণ বৃত্তকলা মানে কি, একটা বৃত্তের বৃত্তকলা কিভাবে হয়, এইটাকে বলা হচ্ছে একটা বৃত্তের বৃত্তকলা, এই এই যে অংশটাকে বলা হবে বৃত্তের বৃত্তকলা। তাহলে এই বৃত্তকলা কি কি নিয়ে তৈরি, এই বৃত্তকলা দেখো দুটো ব্যাসার্ধ আছে, আর একটা কি রয়েছে, একটা বৃত্তচাপ রয়েছে, তো সেটাই তো বলেছে যে বৃত্তকলা দুটি ব্যাসার্ধ এবং একটি বৃত্তচাপ দিয়ে কিন্তু তৈরি হয় একটা বৃত্তকলা। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 3 বলছে সময়ের সঙ্গে কোনো কিছু নির্দিষ্ট হারে বৃদ্ধি হলে সেটি ড্যাশ বৃদ্ধি হয়। সময়ের সঙ্গে সঙ্গে যদি বৃদ্ধি হয় সবসময় মনে রাখবে এটা সমহার বৃদ্ধি হয়, যদি হ্রাস হতো তাহলে সমহার হ্রাস হতো, কারণ সবসময় ওটা কিন্তু একটা নির্দিষ্ট হারে কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তোমরা সমহার বৃদ্ধি বা হ্রাসে পড়েছো। নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 4 বলছে দেখো √3 - 2 এর অনুবন্ধী কত হবে। √3 - 2 এর অনুবন্ধী কত হবে, √3 + 2 না, √3 + 2 তো হবে না, -√3 - 2 হবে। কেন -√3 কেন -2 হবে, সবসময় মনে রাখবে যে সবসময় অনুবন্ধীকরণই রুট ওভারের আগে চিহ্ন চেঞ্জ হবে, যেটা মূলদ সংখ্যা থাকবে ওর কিন্তু চিহ্ন চেঞ্জ হবে না। একদম আজ থেকে মাথায় রেখে দাও, পরীক্ষায় এই কোশ্চেন গুলো আসে, ঠিক আছে না। সবসময় অমূলদ সংখ্যা অর্থাৎ রুট ওভারের আগে প্লাস থাকলে মাইনাস করে দিবে, মাইনাস থাকলে প্লাস করে দিবে,
কখনো মূলদ সংখ্যাকে একদম হাত দিতে যাবে না, সেটা যেমন আছে তেমনই রাখবে। দেখো -2 যেমন আছে রেখেছি আমি, √3 কে শুধু চেঞ্জ করেছি, +√3 ছিল -√3 করে দিয়েছি। তাড়াহুড়ো করে এই মাইনাসটাকে প্লাস করতে যাবে না। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 5। একমুখ কাটা একটি পেন্সিলের আকার শঙ্কু এবং ড্যাশের সমন্বয়। একদম বাচ্চা ছেলেদের মতো কোশ্চেন বলেছে, দেখো চোঙের সমন্বয়। কেন চোঙের সমন্বয়? কারণ একটা পেন্সিল কেমন হয়, এইরকম হয়। একটা পেন্সিল কেমন হয়, এইরকম হয়। তাহলে উপরেরটা যেটা রয়েছে এটা হচ্ছে আমাদের চোঙ, আর নিচেরটা যেটা রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের শঙ্কু। নেক্সট কোশ্চেনে যাব, এগুলো বেশি ডিটেল বলছি না। যৌগিক গড়, মধ্যমা এবং সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতা মাপক। একদম মনে রেখে দাও, এটাকে বলবো আমি কেন্দ্রীয় প্রবণতা মাপক। কেন বাবু, গড়ও কিন্তু কেন্দ্রের দিকে কোনো একটা মান হয়, মধ্যমাও কেন্দ্রের দিকে কোনো একটা মান হয়, সংখ্যাগুরু মানও দেখবে তোমরা যখন বের করেছিলে যে সংখ্যাগুরু যে সব থেকে বড় যে সংখ্যাটা পেয়েছিলে না, পরিসংখ্যাটা যেটা ধরেছিলে, তার যে মানটা এবং সেই অনুপাতে যে সংখ্যাগুরু মানটা হয়েছিল, সেটা কিন্তু প্রায় কাছাকাছি কেন্দ্রের দিকেই আসে। তাই এটা কিন্তু সবসময় কেন্দ্রীয় প্রবণতা মাপক। এবার কেন্দ্রীয় প্রবণতা মাপক তিন প্রকারের হয়, একটা গড়, একটা মধ্যমা আর একটা সংখ্যাগুরু মান, সেটাও কোশ্চেনে আসতে পারে। নেক্সট কোশ্চেনে যাব আমরা, কোশ্চেন নাম্বার সত্য মিথ্যা, কোশ্চেন নাম্বার 3 তে আমরা আজকে এরপরে করবো আমরা সত্য মিথ্যা। দেখো, চক্রবৃদ্ধি সুদের হারে নির্দিষ্ট সময় অন্তর সুদ আসলের সঙ্গে যোগ হয়, সেই কারণে আসলের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকে। একদম সত্যি কথা বলে দিয়েছে, একদম সত্য কথা বলেছে। কেন? কারণ চক্রবৃদ্ধি সুদের হারে 1 বছরে যে সুদ এবং আসলটা হবে না, সেইটা কিন্তু দ্বিতীয় বছরে যখন আমার স্টার্ট হবে সেটা আসল হয়ে যাবে। অর্থাৎ সবৃদ্ধি মূল যেটা 1 বছরে পাবো, সেটা দ্বিতীয় বছরে কিন্তু আসল হিসেবে গণ্য হবে। আবার 3 বছরে যেই শুরু করব, 2 বছরে যে সুদ আসল পেলাম, সেটা কিন্তু আমি সেটা 3 বছরে কিন্তু শুরুতে আসল হিসেবে কিন্তু আমাদের গণ্য করা হবে, যেটা সরল সুদে কিন্তু হয় না। সরল সুদে কি হয়, যেই আসলটা ছিল কিন্তু সেটা প্রত্যেক বছর সেই আসলটাই থাকে। সরল সুদে, চক্রবৃদ্ধি সুদে কিন্তু আসলের পরিমাণটা ক্রমাগত বাড়তে থাকে। কারণ কি, প্রত্যেক বছর আমার সুদের সঙ্গে আসল যোগ হয়ে আসল হয়ে যায়, নতুন আসল তৈরি হয়ে যায়, তাই না? তাই কিন্তু এখানে অবশ্যই এটা কি হবে, সত্য হবে। কোশ্চেন নাম্বার 2 কি বলেছে দেখো, এক্স ভ্যারিজেস জেড, ওয়াই ভ্যারিজেস জেড, এক্স ওয়াই ভ্যারিজেস জেড হবে। এটাও কিন্তু আমি বলবো যে অবশ্যই সত্য হবে। আমি বলবো কেন, সবাই বলবে সত্য হবে। কেন বাবু বলো এখানে, তোমরা এক্স ভ্যারিজেস জেড কে আমি লিখতে পারি না জেড ভ্যারিজেস এক্স, ওয়াই ভ্যারিজেস জেড কে লিখতে পারি না জেড ভ্যারিজেস ওয়াই? অবশ্যই লিখতে পারি। তাহলে এই দুটোকে যদি আমি যৌগিক ভেদে নিয়ে চলে আসি না, তাহলে এটাকে লিখতে পারি জেড ভ্যারিজেস এক্স ওয়াই। ক্লিয়ার হয়েছে না? তো সেটাকে আমি লিখেছি দেখো, জেড ভ্যারিজেস এক্স ওয়াই মানে উল্টে লিখতে পারি ওয়াই ভ্যারিজেস জেড। ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এটাও কিন্তু আমাদের সত্য হয়ে যাবে। একটি বৃত্তের, নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3। একটি বৃত্তে একটি নির্দিষ্ট সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক অঙ্কন করা যাবে। এটা কিন্তু কখনোই সম্ভব নয়। এটা অ্যান্সার হবে আমাদের মিথ্যা। এখানে কিন্তু 3টি না করে 2টি করা যেতে পারে। কেন 2টি করা যেতে পারে বাবু, দেখো ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে যে একটা যদি আমি বৃত্ত অঙ্কন করি না, কোনো একটা সরল রেখা, ঠিক আছে না, বলছে দেখো সরলরেখার সমান্তরাল 3টি স্পর্শক আঁকা যাবে। দেখো এর সমান্তরালে ভাবে কিন্তু এইদিকে একটা বিন্দু রয়েছে, উপরে একটা বিন্দু রয়েছে। তাহলে এইখানে একটা স্পর্শক যদি আঁকি এর সমান্তরালে, উপরে একটাই আঁকতে পারবো, দুটো আমি আঁকতে পারবো। দুটো যেখানে আঁকতে যাবো না কিন্তু এর সমান্তরাল হবে না, একটু বেঁকে যাবে। যেখানেই আঁকো এর একটি মাত্র আমি পয়েন্ট পাবো এই সরলরেখার সমান্তরালে, যেটা কিন্তু একটাই স্পর্শক আঁকতে পারবো আর উপরে একটা আঁকতে পারবো। মানে টোটাল কিন্তু আমি একটা দুটো পাচ্ছি, কখনোই 3টে পাবো না। দুটো সমান্তরাল স্পর্শক অঙ্কন করতে পারবো একটি নির্দিষ্ট সরল রেখার। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 4। বলেছে দেখো, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। তোমাদের বলে দিই, যাদের যদি মনে হচ্ছে যে আমি একটু স্লো বলছি, তোমরা 1.25 বা 1.5x এ নিচে স্পিড দেওয়া রয়েছে, ওটাতে কিন্তু তোমরা দেখে নিও, ঠিক আছে? বা যাদের মনে হচ্ছে যে আমি স্পিড করিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাও যে স্যার স্পিড হয়ে যাচ্ছে, একটু ধীরে বলুন, আস্তে আস্তে বলুন, তাহলে কিন্তু আমি নেক্সট ভিডিওতে আস্তে বলার চেষ্টা করব। নেক্সট কোশ্চেন দেখো, একটু তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ না হলে কিন্তু অনেক সময় চলে যাবে, ঠিক আছে না? বলছে দেখো আলফার ভ্যালু, সরি কোথায় গেল, একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন দ্বিগুণ হবে। দেখে নি অ্যান্সারটা কি হয়, তারপরে কিন্তু সত্য মিথ্যাটা আমি করবো, নাহলে তো এটা ডাইরেক্ট বলতে পারবো না। নিরেট গোলকের ব্যাসার্ধ ধরো ছিল আর, ঠিক আছে না, তাহলে গোলকের আয়তন কত হয়ে যাবে, 4/3 পাই আর কিউব। এবারে বলছে যে আর কে কি করেছে, দ্বিগুণ করেছে, মানে 2r হয়ে গেছে। তাহলে আয়তন কি হয়ে যাবে, 4/3 পাই 2r এর হোল কিউব। মানে 2 2 4, 2 8, 8 ইন্টু 4/3
পাই আর কিউ হয়ে যাবে, হ্যাঁ কি না, 8 × 4 পাই আর কিউ। তার মানে আমি দেখতে পাচ্ছি এখানে ছিল 4 পাই আর কিউ, এখানে 8 × 4 পাই আর কিউ। তার মানে প্রথম যে আয়তন ছিল তার 8 গুণ হচ্ছে, অ্যাকচুয়ালি দ্বিগুণ না হয়ে এটা কিন্তু কত হবে, 8 গুণ হওয়া উচিত ছিল। তাহলে অ্যান্সার হবে এখানে কি, মিথ্যা। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নম্বর 5। বলেছে দেখো 0 ডিগ্রি থেকে বড় আলফার ভ্যালুটা দিয়ে দিয়েছে 0 to 90 ডিগ্রি। বলেছে দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার সর্বনিম্ন মান 2 হবে। এই টাইপের কোশ্চেন কিন্তু তোমাদের একটা আসবে। এই টাইপের কোশ্চেন আরো একটা আমি বলে দিব, তোমরা দেখো কিভাবে কোশ্চেন গুলো আসে। কোশ্চেন নাম্বার 5 বলেছে দেখো সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সর্বনিম্ন মান বলেছে, তোমরা এই সূত্রটা কাজে লাগাবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র রয়েছে, এ প্লাস বি এর হোল স্কোয়ার -2ab রয়েছে, আর এ মাইনাস বি এর হোল স্কোয়ার +2ab রয়েছে। তোমরা সবসময় এই অঙ্কগুলোর ক্ষেত্রে সেকেন্ড সূত্রটা কাজে লাগাবে। তাহলে সেক আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার +2 সেক আলফা ইন্টু কস আলফা হয়ে যাবে। তাহলে দেখো একটা জিনিস এখানে বলছে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান যদি আমি বের করাই এইটার, এইটা যদি সর্বনিম্ন মান বের করাই, এইখানে এইটার মানে কি বলো, এইটা মানে লিখতে পারি না সেগ আলফা মাইনাস কস আলফা এর হোল স্কোয়ার প্লাস সেগ ইন্টু কস, মানে কত 1 হয়ে যাবে, মানে +2 হয়ে যাবে। এইখানে এই যে মানটা না, এই মানটার সব থেকে কম মান হচ্ছে 0। কেন? কারণ যে কোনো বর্গ সংখ্যার সর্বনিম্ন মান কিন্তু 0 হতে পারে, কিন্তু এর থেকে নিচে হবে না। 0 হবে কিন্তু এর থেকে নিচে হবে না। তাই এর সর্বনিম্ন মান 0 হবে। কেন বলতো? কারণ তুমি মাইনাস যাই রাখো না কেন ভেতরে, তার হোল স্কোয়ার দিয়ে দিলে প্লাসই হবে। ঠিক আছে না? তাই 0টাই কেবলমাত্র সর্বনিম্ন মান। তাই এর যে পুরোটা সর্বনিম্ন, 2কে তো চেঞ্জ করতে পারবে কি? 2কে তো পারবে না চেঞ্জ করতে, ওটার একটা সংখ্যা কনস্ট্যান্ট টার্ম। তাহলে এর সর্বনিম্ন মান কিন্তু অ্যাকচুয়ালি 2 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে অপশনটা কিন্তু আমার, কোশ্চেনটা কিন্তু সত্য রয়েছে। এবারে এই কোশ্চেনটা কেমন থাকে দেখো, এই একই কোশ্চেন এইরকম ভাবে দিয়ে দেয়। দেখো এখানে বলবে কট স্কোয়ার আলফা প্লাস ট্যান স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান, এটাও সেম, মানে সেই 2 হবে। কেন? 2ab ফর্ম দেখবে সবসময় 1 আসবে। ঠিক আছে? আরেকটা কি হতে পারে, সেক কস হয়ে গেল, কট ট্যান হয়ে যাবে। আরেকটা কি হতে পারে, কোসেক স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এদের দেখো এবি ফর্মটা কিন্তু 1 হয়ে যাচ্ছে, তারও অ্যান্সার কিন্তু আমাদের 2 হবে। ক্লিয়ার হয়েছে? কোশ্চেন কিন্তু বিভিন্নভাবে দিতে পারে, তোমাদের একটা করলে সবগুলো কিন্তু মাথায় রেখে যেতে হবে। নেক্সট কোশ্চেনে যাব, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আমাদের সত্য। কোশ্চেন নাম্বার 6 বলেছে দেখো 23910 তথ্যের সংখ্যাগুরু মান 10 হবে। আচ্ছা, এই কোশ্চেনটা বলে দিই, সংখ্যাগুরু মান মানে কি, যেই সংখ্যাটা সব থেকে বেশি বার থাকবে সেটাই হচ্ছে সংখ্যাগুরু মান। বারবার বলেছি আমি। এখানে দেখো 10 যেটা রয়েছে, 10 একটা রয়েছে, কিন্তু 3 দেখো 1 দুবার রয়েছে, 9 1 2 3 বার রয়েছে, 2 একবার রয়েছে। তাহলে 9টা কিন্তু এখানে সংখ্যাগুরু মান হওয়া দরকার ছিল। আছে কত, 10। তাহলে অ্যান্সার হবে এখানে একদম রং, অর্থাৎ মিথ্যে। ক্লিয়ার না হলে বলো। ক্লিয়ার হয়েছে? নেক্সট কোশ্চেনে যাব। নেক্সট কোশ্চেন কিন্তু 2 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। আচ্ছা, 2 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করার আগে তোমাদের আমি বলে দিই, তোমরা প্লিজ টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে কিন্তু আমি আপডেটগুলো দিয়ে দিই। ওকে, কখন ভিডিওগুলো আসে আগে থেকে কিন্তু তোমরা জেনে যাবে যদি টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও। নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, লিংকে তোমরা ক্লিক করলে সেখানে তোমরা প্লিজ জয়েন হয়ে যাও টেলিগ্রাম চ্যানেলে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব। কোশ্চেন নাম্বার 4 কি বলেছে দেখে নাও। 2 নম্বরের প্রশ্ন বলছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস বি ইন্টু এক্স প্লাস 6 সমান 0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান নির্ণয় করতে বলেছে। তাহলে একের দাগে বলছে দেখো একটি বীজ 2 হলে, তাহলে একটি বীজ 2 বলেছে, অপর বীজ যদি আমি আলফা ধরে নিই, তাহলে আলফা ইন্টু 2 মানে হচ্ছে বীজদ্বয়ের গুণফল সমান কি হয় বাবু, সি বাই এ হয় না? সি বাই এ হয় না? তাহলে সি কত, এখানে 6 রয়েছে, 6 রয়েছে, মানে ধ্রুবক সংখ্যা। এ কত, এক্স স্কোয়ারের সহগ 1 রয়েছে। তাহলে আলফা ইন্টু 2 সমান কত, বা 2 আলফা সমান কত পেলাম, 6। আলফা সমান কত হয়ে যাবে, 3 হয়ে যাবে, 2 3 6। তাহলে আরেকটা যে মানটা আমার অ্যান্সার হয়ে যাবে, অপর বীজ কত হবে আমাদের, 3 হয়ে যাবে। একদম ইজি কোশ্চেন। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 2। বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে? দেখো খুব ইজি কোশ্চেন, কিন্তু ঘাবড়ানোর প্রয়োজন নেই। দেখো আমি করছি, মনে রেখে দাও। তাহলে 5% সরল সুদের হারে বলেছে কত টাকা, আমি ধরলাম পি টাকা। তাহলে পি আর, আর মানে কত, সরল সুদ বলেছে
PRT/100, তাহলে পি আর 5%, টি কত বলেছে মাসিক, তাহলে 1 মাস। সবসময় আমরা সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদের হারে টি এর মানটা কিন্তু সবসময় বছরে ক্যালকুলেট করি, ঠিক আছে না। দেখো মানে 1 মাস যদি বলে দেয় তাহলে 1/12 হয়ে যাবে, মাস থেকে বছরে নিয়ে আসতে হলে 12 দিয়ে ভাগ করব, বাই 100 যেমন ছিল থাকবে, সমান বলে দিচ্ছে আমাদের কত 1 টাকা। এখান থেকে আমি পি এর ভ্যালু বের করতে পারবে না, তাহলে 5 20 তে 100, তাহলে পি বাই 12 দিয়ে কত 24, 240 সমান 1 হয়ে যাবে, তাহলে পি এর মানে কত হচ্ছে 240 টাকা। তাহলে বার্ষিক 5% সরল সুদের হারে 240 টাকার মাসিক সুদ 1 টাকা হবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 3। 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি বৃত্তের এবি এবং এসি দুটি সমান যে বৃত্তের কেন্দ্র এবিসি ত্রিভুজের বাইরে অবস্থিত হলে এবি সমান এসি সমান 6 সেন্টিমিটার হলে বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে। দেখে মনে হচ্ছে অঙ্কটা খুব বড় লাগছে, কিন্তু যখন আমি চিত্র অঙ্কন করব দেখবে তোমাদের কাছে কিন্তু এটা ইজি মনে হবে। দেখো বলেছে, দেখো 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধে একটি বৃত্তের এবি এবং এসি দুটি সমান যে, তাহলে প্রথমে একটা বৃত্ত অঙ্কন করলাম, ঠিক আছে, এটাকে আমি কেন্দ্র ধরলাম ও। বলছে দেখো এবিসি যে ত্রিভুজটা হবে না, বৃত্তের কেন্দ্র ওর বাইরে অবস্থিত হবে, তার মানে আমি ত্রিভুজটা এইভাবে অঙ্কন করছি। ওকে, দেখো এবি এবং এসি দুটি সমান যায়, তাহলে এবি এবং এসি দুটি সমান যায়, যেখানে এবিসি ত্রিভুজ তৈরি হচ্ছে, তাহলে দেখো কেন্দ্রটা কিন্তু বৃত্তের বাইরেই অবস্থিত রয়েছে, অসুবিধা নেই আর কোনো। কিন্তু বলেছে দেখো বিসি জ্যায়ের দৈর্ঘ্য, এই বিসি জ্যায়ের দৈর্ঘ্য কত হবে হিসেব করে লিখতে বলেছে। এবি এসি 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, এটা 6 সেন্টিমিটার, ব্যাসার্ধ বলে দিয়েছে কত 5 সেন্টিমিটার। আমি যদি এও যোগ করে দিই, এও যদি যোগ করে দিই আর ও বি ও সি যোগ করে দিই, তাহলে ও বি ও সি কত হবে 5 সেন্টিমিটার হবে, এটাও 5 সেন্টিমিটার হবে, ইয়েস অর নো। আর ও এটাও 5 সেন্টিমিটার হবে। আচ্ছা বাবু দেখো, আমি যদি এখানে একটা নাম দিয়ে দিই ডি না, এবং সরি ওডি কে আমি x সেন্টিমিটার ধরে নিলাম, তাহলে বাবু বলো ও এ কত হয়ে যাবে, সরি ডি এ কত হয়ে যাবে, ডি এ এইটা কত হয়ে যাবে 5 - x সেন্টিমিটার না। কেন, কারণ ও এ তো ব্যাসার্ধ, ও এ তো 5 সেন্টিমিটার, তাহলে ওডি যদি এক্স ধরি, এডি এডি বা ডি এ কত হবে 5 - x সেন্টিমিটার। আচ্ছা এইটা কত, এটা কত হবে 90 ডিগ্রি, এবং বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে ফেলে। এবারে আমি যদি এটাকে করি, এখানে দেখো এ ও ডিবি ত্রিভুজ ও ডিবি, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না, এটা কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ না। তাহলে এই সমকোণী ত্রিভুজ এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে ও বিটা কি অতিভুজ হয়ে যাবে, তাহলে ও বি স্কোয়ার সমান লিখতে পারি ও ডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, ইয়েস অর নো। এবারে দেখো এখানে ও বি স্কোয়ার, ও বি স্কোয়ার মানে 5 স্কোয়ার সমান ওডি, ওডি কে আমি কত ধরেছি এক্স ধরে নিয়েছি না, তাহলে এক্স স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, তাহলে ডিবি স্কোয়ার সমান কত পাচ্ছি আমি 25 - x স্কোয়ার। একই রকম ভাবে দেখো এ ডিবি ত্রিভুজ নিব আমি, ত্রিভুজ এ ডিবি এর এটাও একটা সমকোণী ত্রিভুজ, কারণ এটা 90 ডিগ্রি, তাহলে এইখানে এ বিটা কি অতিভুজ হয়ে যাবে, তাহলে এ বি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার, ওকে না। তাহলে এবি কত 6 স্কোয়ার সমান এডি স্কোয়ার, এডি মানে দেখে নাও এখানে 5 - x, 5 - x এর হোল স্কোয়ার প্লাস ডিবি স্কোয়ার। আশা করি বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো ভিডিওটিকে একটু ব্যাক করে দেখো, একদম ইজি কোশ্চেন, যেভাবে বললাম সেইভাবে একটু মনে রাখার চেষ্টা করো। ওকে, তাহলে এখান থেকে ডিবি স্কোয়ার কত পাচ্ছি আমি 36 মাইনাস 5 - x এর হোল স্কোয়ার পাচ্ছি। দেখো দুদিকে কিন্তু ডিবি পাচ্ছি, তাহলে এই দুটোকে কি করতে পারি আমি সমান করে দিতে পারি, হ্যাঁ কি না। দুটোকে যদি সমান করে দিই, লিখতে পারি না আমি এখানে যে 25 - x স্কোয়ার সমান 36 - 5 - x এর হোল স্কোয়ার। এটাকে আবার লিখতে পারি 25 - x স্কোয়ার সমান, দেখো এখানে আহ এটাকে লিখতে পারি আমি এখানে 36 মাইনাস, এটাকে হোল স্কোয়ার করলে কত হবে 25 স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মাইনাস মানে আগে মাইনাস হচ্ছে প্লাস 10x হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মানে হবে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে, কারণ আগে মাইনাস রয়েছে। তাহলে দুদিকে মাইনাস এক্স স্কোয়ার কেটে দাও, আছে কত এদিকে 25, এটা মাইনাস করলে হবে কত 11 প্লাস 10x হয়ে যাবে, ইয়েস অর নো। তাহলে 10x সমান হয়ে যাবে 25 থেকে 11 বাদ দিলে আসছে আমাদের কত 14, ইয়েস অর নো। আচ্ছা 14 মানে x সমান হচ্ছে আমাদের 1.4। আচ্ছা এক্স সমান যদি 1.4 হয়, এক্স এর ভ্যালু যদি 1.4 হয়, দেখে নাও বাবু ভালো করে দেখো, এক্স এর ভ্যালু যদি 1.4 হয় মানে আমার
ওডি পেয়ে গেলাম 1.4। কিন্তু বের করতে বলেছে কি আমাকে সিবির ভ্যালু, এইটা বের করতে, এইটার বের করতে বলছে। তাহলে ডিবি কত হয়ে যাবে এখানে, ডিবি স্কোয়ার হয়ে যাবে আমাদের 25 মাইনাস 1.4 এর হোল স্কোয়ার, মানে 25 মাইনাস হয়ে যাবে আমাদের 14, 14 মানে হচ্ছে কত হবে 296, সরি 196, 1.96 হয়ে যাবে। মাইনাস করে দাও 25 থেকে 1.96 মাইনাস করে দাও, 25.00, 1.96 মাইনাস করলে হবে এখানে 4, 0, এখানে হবে 3, এটা হবে 2, মানে পাচ্ছি আমি 23.04। কিসে পেলাম, ডিবি স্কোয়ার সমান 23.04 পেলাম। তাহলে ডিবি সমান কত হয়ে যাবে, √23.04, হ্যাঁ কি না, √23.04 পাবো। √23.04 মানে কত জানো বাবু, মানে হচ্ছে কি আমাদের 2.8। ওকে, তাহলে 2.8 সেন্টিমিটার পেয়ে গেলাম, ঠিক আছে না, 2.8 না 4.8, সরি 4.8 সেন্টিমিটার হবে। এবং এইটা ডিবি যদি 4.8 সেন্টিমিটার হয়, দেখো বাবু, ডিবি যদি একদম কনসেন্ট্রেট করো, ডিবি যদি 4.8 সেন্টিমিটার হয়, সিডিও 4.8 সেন্টিমিটার হবে, কারণ বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের উপর অঙ্কিত লম্ব জ্যাটিকে সমান দুভাগে ভাগ করে। তাহলে এইটা যদি 4.8 সেন্টিমিটার হয়, তাহলে এই দিকেরটা হবে 4.8 সেন্টিমিটার, হ্যাঁ কি না। তাহলে সিডি পুরোটা হয়ে যাবে 2 ইন্টু 4.8 সেন্টিমিটার, মানে হচ্ছে 9.6 সেন্টিমিটার হবে এখানে সঠিক উত্তর। ক্লিয়ার না হলে বলবে, যদি না বুঝতে পারো রিপিট করে ব্যাক করে দেখে নাও, ভালো কোশ্চেন দিয়েছে, একটু বড় কোশ্চেন, কিন্তু তোমাদের তো করতে হবে, ঠিক আছে না। নেক্সট কোশ্চেনে যাবো আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, কোশ্চেন বলেছে নিরেট ঘনক, আচ্ছা এখানে রয়ে গেছে, হ্যাঁ তিনটি তিনটি নিরেট ঘনককে গলিয়ে একটি নতুন নিরেট গোলক প্রস্তুত করা হলো। নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য কত হবে। আচ্ছা দেখো, এখানে তিনটি যে ঘনক রয়েছে তাদের কিন্তু আমাদের কি বলেছে, ব্যাসার্ধ ধারের দৈর্ঘ্যগুলো বলে দিচ্ছে। তাহলে প্রথম যে ঘনক, ঠিক আছে না, তাহলে প্রথম যে ঘনক চারের দাগ, ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড বললাম আমি। তাহলে ফার্স্ট ঘনকের আয়তন কত হবে, নিশ্চয়ই 3 কিউব হয়ে যাবে, মানে 27 সেন্টিমিটার কিউব। দ্বিতীয় ঘনকের আয়তন কত হয়ে যাবে, 4 কিউব হয়ে যাবে, 16 × 4 = 64 সেন্টিমিটার কিউব। তৃতীয় ঘনকের 5 সেন্টিমিটার আছে, 5 কিউব, 125 সেন্টিমিটার কিউব। ইয়েস অর নো, গলানো হয়েছে মানে আয়তনকেই গলানো হয়েছে, হ্যাঁ কি না। নতুন গোলক তৈরি করা হচ্ছে, ঠিক আছে, নতুন গোলক তৈরি, আচ্ছা নতুন ঘনকের একটি ধারের দৈর্ঘ্য বলেছে, না নতুন গোলক নয়, নতুন ঘনক তৈরি করা হয়েছে, সরি ভুল দেওয়া রয়েছে, ঠিক আছে। নিরেট যে ঘনক তৈরি করা রয়েছে, তাহলে এদের যোগ করলে কত হবে, 27, 64, 125, যোগ করে দাও এখানে, 7 4 11, 5 16, 6 হাতে 1, 6 2 8, 2 10, 11 এর 1 হাতে 1, 1 1 2, 216, ঠিক আছে না। তাহলে তিনটি গোলকের যে মোট আয়তন বেরোলো, সমান বেরোলো কত, 216 সেন্টিমিটার কিউব। এবারে নতুন যে ঘনকটা প্রস্তুত করা হয়েছে, তার যদি আমি প্রতিটা বাহুর দৈর্ঘ্য এ ধরে নিই, তাহলে এ কিউব সমান হয়ে যাবে নিশ্চয়ই 216, কারণ গলিয়ে যখন নতুন জিনিস আমি তৈরি করছি, তার যে আয়তন হবে নতুন আয়তনের সঙ্গে সমান হবে। এখানে 216 মানে কত, 6 কিউব হয়ে যায় না, তাহলে এ সমান কত হয়ে যাচ্ছে আমাদের 6 সেন্টিমিটার হয়ে যাচ্ছে। তাহলে নতুন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য হবে কত আমাদের, 6 সেন্টিমিটার। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 5। এক্স 12, ওয়াই 27 ক্রমিক সমানুপাতি হলে এক্স ওয়াই এর ধনাত্মক মান কত হবে হিসেব করে লিখতে বলেছে। দেখে নাও, এখানে ভালো কোশ্চেন দিয়েছে বাবু। ক্রমিক সমানুপাতি মানে কি, ক্রমিক সমানুপাতি মানে এই অর্থে বোঝানো হচ্ছে প্রথম তিনটা নিবে, x/12 সমান লিখতে পারি 12/y। ওকে, আচ্ছা এবারে এটাকে লিখতে পারি y/27, মানে পরপর লিখতে পারো, x/12, 12/y সমান y/27। এবারে আমি যদি লাস্ট দুটোকে নিই, এখান থেকে y পেয়ে যাব, 12/y সমান y/27 যদি লিখি, তাহলে y স্কোয়ার সমান কত হয়ে যাবে, 12 × 27, হ্যাঁ কি না। তাহলে y সমান কত হয়ে যাবে, √12কে লিখতে পারি আমি 3 × 4, 27কে লিখতে পারি আমি 3 × 9। ওকে, তাহলে দুটো 3 আছে, ঠিক না, দুটো 3 আছে, দুটো 3 থাকলে কি হবে, একটা 3 বেরিয়ে আসবে, 4 √4 মানে 2 বেরিয়ে আসবে, আর একটা 9 রয়েছে মানে 3 বেরিয়ে আসবে।
তাহলে 3 2 6 3 18, তাহলে ওয়াই এর ভ্যালু পেয়ে গেলাম কত আমি 18। এবারে বলবে স্যার মাইনাস নিলেন না কেন, কারণ এখানে ধনাত্মক বলেছে তাই আমি প্লাসটা নিলাম। এবারে এইখানে এই যে প্রথম যে দুটো রিলেশন রয়েছে এই রিলেশনের মধ্যে আমাকে কিন্তু এক্স এর ভ্যালু বের করতে হবে এই দুটো থেকে। তাহলে এক্স বাই 12 সমান 12 বাই ওয়াই। ওকে, তাহলে এক্স সমান কত হবে 12 বাই ওয়াই, ওয়াই এর মান কত 18, এই 12টা এদিকে আবার গুণ হয়ে যাবে, কাটাকাটি করে দাও, 6 2 12, 6 3 18, 3 4 12, হচ্ছে কত এখানে 4 2 8। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে 8, ওয়াই এর ভ্যালু হচ্ছে আমাদের 18। ক্লিয়ার হয়েছে? অ্যান্সার কিন্তু কমপ্লিট, এক্স ওয়াই এর ভ্যালু বের করতে বলেছে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 6। একটু কুইক করতে হচ্ছে কারণ বেশি সময় যাতে না যায় তোমাদের, যাতে কুইক তোমরা অঙ্কগুলো করতে পারো। ঠিক আছে, যারা যারা বুঝতে পারছো না তাদের জন্য বলবো আমি রিপিট করে দেখে নাও, কিন্তু যারা খুব ভালো পড়াশোনা করেছো তারা তো ইজিলি ধরে নিতে পারছো। নেক্সট কোশ্চেন হবে কোশ্চেন নাম্বার 6। বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে 4 গুণ হবে হিসেব করে লিখতে বলেছে। দেখো, একই কোশ্চেন, বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি হার সুদে, ঠিক আছে, তাহলে আমি কত সুদের হার জানি না, আর পার্সেন্ট ধরে নিব, কিছু টাকা আমি পি ধরে নিলাম, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার এন বছরে বলেছে, হোল টু দা পাওয়ার এন, বলছে দ্বিগুণ হবে, মানে কিসের দ্বিগুণ হবে 2p হবে। বললেন স্যার এখানে কিন্তু আগেরটা সুদ আসল নিলেন, এখানেও কি সুদ আসল নিয়েছেন? হ্যাঁ, এটাই মানেই তো চক্রবৃদ্ধি সুদে, এটার মানেই তো সববৃদ্ধি মূল, মানে হচ্ছে সুদ প্লাস আসল, এখান থেকে আসল মাইনাস করলেই তবে গিয়ে সুদ পাই, এটাই তো আমাদের সববৃদ্ধি মূল, তাই না? তাহলে নিয়ম সেম থাকবে। সরল সুদের ক্ষেত্রে যখন এই কোশ্চেন গুলো বলবে সুদ প্লাস আসল তোমাদের কিন্তু করতে হবে। দ্বিগুণ বলে দিয়েছে, দেখো আমি 2p করে দিচ্ছি, পি কেটে দাও এখানে, এখান থেকে 1 প্লাস আর বাই 100 সমান লিখতে পারি না 2 টু দা পাওয়ার 1 বাই এন, সূচকের নিয়ম অনুসারে এন আছে এদিকে 1 বাই হয়ে যাবে। এবার বলছে দেখো কত বছরে 4 গুণ হবে, আমি ধরলাম টি বছরে, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দা পাওয়ার টি সমান 4 গুণ হবে মানে 4p হয়ে যাবে। তাহলে দুদিকে পি কেটে দাও, 1 প্লাস আর বাই 100 মানে কত 2 টু দা পাওয়ার 1 বাই এন, ঠিক না? হোল টু দা পাওয়ার যেমন আছে টি, কারণ এই ভ্যালুটা তো আমাকে এখানে দেওয়া রয়েছে 2 টু দা পাওয়ার বাই সমান হচ্ছে 4। ওকে, তাহলে 2 টু দা পাওয়ার গুণ করে দিলে কত হবে, সূচকের নিয়ম অনুসারে টি বাই এন হয়ে যাবে, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার। ওকে, তাহলে দেখো বেস দুজনের সমান, নিধান সমান, তার মানে কি আমাদের, আমি পাওয়ার গুলো সমান করতে পারি, তাহলে টি বাই এন সমান কত হয়ে যাবে 2 হয়ে যাবে, তাহলে টি সমান কত হয়ে যাবে 2n হয়ে যাবে। অর্থাৎ টি সমান 2n, অর্থাৎ 2n বছরে, কত বছরে 2n বছরে আসলটা কি হয়ে যাবে 4 গুণ হয়ে যাবে। হ্যাঁ কি না? ক্লিয়ার না হলে বলবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 বলেছিলাম একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264 বর্গ সেন্টিমিটার, চোঙটির আয়তন নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার আসবো আমরা 7। ওকে, একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা বলে দিয়েছে, তাহলে এইচ সমান বলে দিয়েছে আমাদের 14 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল 264, তাহলে চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি 2 পাই আর এইচ, এটা বলে দিয়েছে 264। আয়তন কত হবে, এইখান থেকে আমি কি বের করব, এইচ এর মান বসিয়ে আর এর মান পেয়ে যাব। তাহলে দেখো, হ্যাঁ, আর সমান কত হবে 264 বাই 2 ইন্টু পাই মানে কত 22, 22 7 উপরে উঠে যাবে ইন্টু এইচ, এইচ এর ভ্যালু কত এখানে 14 বলে দিয়েছে, তাহলে 7 2 14, 22, দেখো একে 22 2 44, 2 6 12, 2 3 6, তাহলে আর এর মান পেয়ে গেলাম আমি 3। চোঙের আয়তনের সূত্র কি, চোঙের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, তাহলে আয়তন আমি পেয়ে যাবো কত পাই আর স্কোয়ার, আর স্কোয়ার মানে কত 3 এর স্কোয়ার ইন্টু এইচ আমাদের 14 দেওয়া রয়েছে, তাহলে 3 3 9। ঠিক আছে, আমাদের কি পাই এর ভ্যালু আমরা কিন্তু বসিয়ে দিব, এখানে পাই এর ভ্যালু বসিয়ে দিই 22 বাই 7 গুণিতক 9 ইন্টু 14। ওকে, তাহলে 7 2 14। ওকে, তাহলে পাচ্ছি কত আমি 22 গুণিতক 9 2 18, 18 দিয়ে 36 6 হাতে 3, 18 দিয়ে 36 3, 6 3 9, 396, আয়তন বলেছে তাই সেন্টিমিটার কিউ হয়ে যাবে আনসার। একদম কমপ্লিট, ইজি কোশ্চেন এগুলো, একটা থেকে আর বের করে নাও, শর্ত যেটা দেওয়া রয়েছে আয়তনের সূত্রে বসিয়ে দাও পাই আর স্কোয়ারে, কিন্তু সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে। ওকে, যাদের সূত্রগুলো মনে নেই, বারবার বলছি সূত্রগুলো কিন্তু তোমরা প্লিজ প্রত্যেক দিন রেগুলার ভালো করে দেখো, পারলে একটা খাতার মধ্যে সূত্রগুলো লিখে রাখো, ঠিক না? পারলে খাতার মধ্যে সূত্রগুলো লিখে রাখো, দিয়ে রেগুলার কিন্তু সূত্রগুলোকে দেখার চেষ্টা করো। ঠিক আছে, তাতে কিন্তু তোমাদের যে কোনো কোশ্চেনের
সূত্র যাতে পরীক্ষা হলে মুখস্থ মানে মনে করতে না হয়, একদম সঙ্গে সঙ্গে যেন তোমাদের মনে চলে আসে। বলছে দেখো একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল আমাকে এস বলে দিয়েছে, আয়তন ভি বলে দিয়েছে, এস কিউব বাই ভি স্কোয়ারের মান নির্ণয় করতে বলছে, পাই এর মান বসানোর প্রয়োজন নেই, পাই এর মান বসাতে না বলেছে। তাহলে আমি আসবো এখন 8-এর দাগে। তাহলে নিরেট গোলকের আমি যদি ব্যাসার্ধ আর ধরে নিই, নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল কত হবে, 4 পাই r স্কোয়ার। ওকে, সমান কত বলে দিয়েছে এস, আয়তন কি হয় 4/3 পাই r কিউব, কত বলে দিয়েছে এখানে ভি। ওকে, এবারে এস কিউব বাই ভি স্কোয়ার করবো আমি এখানে, ঠিক আছে, এস কিউব বাই ভি স্কোয়ার করবো, সেইটার মান বের করতে হলে একদম ইজি কোশ্চেন, ঠিক আছে না, একদম ইজি কোশ্চেন, এস কিউব বাই ভি স্কোয়ার। দেখে নাও এস কিউব মানে 4 পাই r স্কোয়ার এর হোল কিউব বাই ভি স্কোয়ার। আচ্ছা, এটা হচ্ছে 4/3 পাই r কিউবের হোল স্কোয়ার। ওকে, তাহলে এখানে কত আসবে আমার, 16 পাই স্কোয়ার r টু দা পাওয়ার 6, নিচে আসবে 4 4 16, সরি 16 4 64 আসবে, 4-এর কিউব আছে তাই না, 16 তো হবে না, কত হবে 64 আসবে, নিচে 4 4 16 16, বারবার ভুল করছি আমি কেন, 4 4 16 হবে, হোল স্কোয়ার আছে 16/9 হয়ে যাবে, ইন্টু পাই স্কোয়ার, এখানে পাই কিউব হয়ে যাবে, পাই স্কোয়ার r টু দা পাওয়ার 6। ওকে, এবারে কাটাকাটি করো, r টু দা পাওয়ার 6 কেটে দাও, পাই একটা কেটে, দুটো কেটে গেলে উপরে একটা পাই পড়ে থাকবে, হলো 4 64 হয়ে যাবে, 9 উপরে তুলে দাও, 9 নিচে রয়েছে উপরে তুলে দাও, তাহলে 9 4 36 পাই হয়ে যাবে, আর তো কিছু নেই, এটা হবে আমাদের সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন বলে এক্স ভ্যারিজেস ওয়াই, ওয়াই ভ্যারিজেস জেড, জেড ভ্যারিজেস এক্স হলে দেখাও অশূন্য ভেদ ধ্রুবক তিনটির গুণফল এক হবে। ঠিক আছে, একদম ইজি কোশ্চেন দিয়েছে, আই এক্স দেখে নাও। এক্স ভ্যারিজেস ওয়াই কে লিখতে পারি না, এক্স সমান k1 ইন্টু ওয়াই, যেখানে k1 অশূন্য ভেদ ধ্রুবক। আচ্ছা, ওয়াই ভ্যারিজেস লিখতে পারি k2 জেড, সবসময় আলাদা ভেদ ধ্রুবক ধরতে হবে, কেন একই ভেদ ধ্রুবক কিন্তু আমি ধরতে পারবো না। জেড সমান কি হয়ে যাবে, k3 এক্স হয়ে যাবে, যেখানে k3ও কিন্তু নট ইকুয়ালস টু 0। ক্লিয়ার না হলে বলবে। এবারে দেখো এইখান থেকে আমি লিখতে পারি না যে k1 সমান এক্স বাই ওয়াই, এখান থেকে লিখতে পারি k2 সমান ওয়াই বাই জেড, এখান থেকে লিখতে পারি k3 সমান জেড বাই এক্স। গুণ করে দাও, k1 ইন্টু k2 ইন্টু k3, গুণ করলে কত হবে, এক্স বাই ওয়াই ইন্টু ওয়াই বাই জেড ইন্টু জেড বাই এক্স। জেড কেটে দাও, এক্স কেটে দাও, ওয়াই কেটে দাও, পড়ে থাকছে কত 1। দেখো ভেদ ধ্রুবক তিনটির গুণফল কিন্তু আমি 1 পেলাম, যেটা আমাদের প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার না হলে বলবে। নেক্সট কোশ্চেনে যাবো, কোশ্চেন নাম্বার 11, সরি কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 কি বলছে দেখো, বলছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ভূমির ক্ষেত্রফলের √5 গুণ। তাহলে প্রথমে যেটা দেখলাম সেটা একটু করে ফেলি। লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্র, আমি ধরলাম লম্ববৃত্তাকার শঙ্কুর আহ ব্যাসার্ধ আর, আর উচ্চতা এইচ, আর তির্যক উচ্চতা এল, এল এর সঙ্গে সম্পর্ক কি হয়, √r² প্লাস এইচ স্কোয়ার। কেন এল এর সঙ্গে আর এইচ এর সম্পর্ক কি হচ্ছে, এটাই হচ্ছে আমাদের এল এর সঙ্গে আর এইচ এর সম্পর্ক। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি, পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল সমান ভূমির ক্ষেত্রফল, ভূমির ক্ষেত্রফল কি হবে πr², কারণ একটা বৃত্ত রয়েছে শঙ্কুর নিচে যেটা থাকে বৃত্ত থাকে, πr², তার বলেছে √5 গুণ, তাহলে √5 ইন্টু πr²। তাহলে এটা থেকে যদি আমি কি করতে পারি, পাই কেটে দিতে পারি, আর এখানে একটা কেটে দাও, তাহলে পড়ে থাকছে দেখো এল সমান √5 ইন্টু আর। আচ্ছা, এখানে উচ্চতা এবং ব্যাসার্ধ চেয়েছে, আমাকে তো এল এর কোনো এখানে কোনো দাম নেই, এল রেখে কি করব, তাহলে এল এর জায়গায় আমি বসাতে পারি না √r² প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে √5 ইন্টু আর, √5 ইন্টু আর, ইয়েস অর নো। উভয় পক্ষে বর্গ করে দিলে দেখো পড়ে থাকবে r² প্লাস এইচ স্কোয়ার সমান হচ্ছে 5r²। ওকে, তাহলে এইচ স্কোয়ার সমান হবে 5r² মাইনাস r², কারণ এটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, তাহলে এইচ স্কোয়ার সমান হবে 4r²। আগে কি আছে এখানে, আগে কে কাকে নিয়েছে, উচ্চতাকে নিয়েছে, তাহলে উচ্চতা এইদিকে থাক। ওকে, তাহলে এইচ বাই আর, এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার মানে হচ্ছে 4/1 হয়ে যাবে, এইচ বাই আর এর হোল স্কোয়ার সমান হবে 4/1। ওকে, তাহলে এইচ বাই আর হয়ে যাবে √4/1 মানে 2/1 হয়ে যাবে, তাহলে অতএব এইচ অনুপাত আর সমান হচ্ছে 2:1। এটাই তো আমাকে চেয়েছে, কিসের মান চেয়েছে, উচ্চতা এবং ব্যাসার্ধের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত চেয়েছে। তাহলে অ্যান্সার হয়ে যাচ্ছে কত, ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 2:1। নেক্সট কোশ্চেনে যাবো আমরা, কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11 কি বলেছে দেখো, সেক 5 থিটা সমান কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি এবং 5 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে
থিটা এর মান নির্ণয় করতে বলেছে। দেখে নাও এক্সআই, খুব ইজি কোশ্চেন দিয়েছে দেখো। তাহলে বলেছে সেক 5 থিটা সমান কোসেক থিটা প্লাস 36 ডিগ্রি। এস অর নো? তাহলে সেক 5 থিটাকে লিখতে পারি না আমি কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 থিটা। এটা না বুঝতে পারলে বলবে। তাহলে লিখতে পারি কোসেক 90 ডিগ্রি মাইনাস 5 থিটা, এদিকে যেমন আছে লিখতে পারি, কারণ কোসেক 90 মাইনাস থিটা মানে সেক থিটা। এদিকে দুদিকে কি রয়েছে, কোসেক রয়েছে। তাহলে আমি থিটাগুলোকে সমান করতে পারি, 90 ডিগ্রি মাইনাস 5 থিটা সমান থিটা প্লাস 36 ডিগ্রি। ওকে, আচ্ছা এবারে দেখো এখানে 5 থিটাকে এদিকে নিয়ে চলে আসে মানে 6 থিটা হয়ে যাবে। তাহলে 6 থিটা সমান 90, এটা 36 মাইনাস হয়ে যাবে। 36 মাইনাস হলে কত হবে, 4 4 5 4 54। তাহলে থিটা সমান হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি 9 6 54 অর্থাৎ 9 ডিগ্রি। তাহলে থিটার ভ্যালু কত হচ্ছে আমাদের 9 ডিগ্রি। ক্যালকুলেশন তোমরা পারবে। নেক্সট কোশ্চেনে যাব, কোশ্চেন নাম্বার 12। একটি পরিসংখ্যা বিভাজনের গড় বলে দিয়েছে, সাম অফ এফআই এক্সআই বলে দিয়েছে, এটা সাম অফ এফআই বলে দিয়েছে 20, কে এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো গড়ের সূত্র কি, গড়ের সূত্র কি বাবু বলো? গড় মানে আমরা কি জানি, লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে আমাদের 12। গড় মানে আমরা জানি যে সাম অফ যৌগিক গড় এফআই এক্সআই বাই সাম অফ এফআই। বলবে স্যার এটা কিসের সূত্র? এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। ইয়েস অর নো? এটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র। তাহলে যদি প্রত্যক্ষ পদ্ধতিতে গড় নির্ণয়ের সূত্র এটা হয়, সাম অফ এফআই এক্সআই এর ভ্যালু তো আমাকে বলে দিয়েছে। দেখে নি একবার আমি, সাম অফ এফআই এক্স এর 132 প্লাস 5k, আর এটা রয়েছে 20। ওকে, 8.1 গড় বলে দিয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে গড়ের জায়গায় লিখবো আমি 8.1, সাম অফ এফআই এক্স এর জায়গায় লিখবো আমি কত বললাম, কত দেখলাম আমি 132 প্লাস 5k আর এটা 20। না মনে আছে, 132 প্লাস 5k বাই 20। ঠিক, এবারে গুণ করে দাও কোনাকুনি, কে এর ভ্যালু পেয়ে যাবে। ঠিক আছে না? তাহলে 132 প্লাস 5k সমান, এর সঙ্গে এটা গুণ করলে হবে কত, 2 একে 2 আর 2 এ 16, দশমিক শূন্য দেখো, দশমিকে একটার পরে শূন্যটা কেটে যাবে, চলে যাবে। তাহলে 5k সমান হবে 162 মাইনাস 132 সমান হচ্ছে এখানে 30। অতএব কে সমান হচ্ছে আমাদের 30/5, 5 6 30 অর্থাৎ 6 হচ্ছে আমাদের কে এর ভ্যালু। ঠিক আছে না? তাহলে কে এর অ্যান্সার কত হবে আমাদের 6। কে এর অ্যান্সার হবে 6। উফ, দেখো একদম টানা তোমাদের করিয়ে দিলাম আমি, যত তাড়াতাড়ি সম্ভব করানোর চেষ্টা করলাম যাতে তোমাদেরও সময়টা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়, হেল্প হয়। তো তার জন্য কিন্তু আমি কুইক করানোর চেষ্টা করলাম। তো সবাইকে বলবো প্লিজ তোমরা তোমাদের কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে, যে স্যার কেমন লাগলো তোমাদের ভিডিওটি। কমেন্ট করতে ভুলবে না। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে তোমরা প্লিজ বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তো লাইক অবশ্যই করবে। আর ঠিক আছে, ফলো করে রাখো। তোমরা যদি আমার সঙ্গে থাকো তাহলে আমি তোমাদের প্রচুর ভিডিও নিয়ে আসবো, এরপরে লাইভ ক্লাস নিয়ে আসবো। তোমরা কিন্তু প্রস্তুত থাকো, নেক্সট উইকে তোমরা কিন্তু দেখতে থাকবে। এবং সবাইকে বলবো টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যায়, আগে থেকে আমি কিন্তু লাইভ ক্লাসের নোটিফিকেশন দিয়ে দিব, সেই সময় কিন্তু তোমরা উপস্থিত থাকবে। ভীষণ মজা হবে তোমাদের একদম। অঙ্কে তোমরা আগুন লাগাবে, এইটুকু তোমাদের আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, সঙ্গে যদি থাকো তো শেষ পর্যন্ত। ঠিক আছে, পুরো জানুয়ারি মাস পুরো তোমাদের শর্ট কোশ্চেন 2 নম্বরের কোশ্চেন করাবো। লং কোশ্চেন যদি করতে চাও অবশ্যই তোমরা আমার ব্যাচে জয়েন হয়ে যেতে পারো, নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক রয়েছে। যদি চাও তো লং কোশ্চেনে কোনো অসুবিধে হয় তাহলে কিন্তু এই এবিটিএ টেস্ট পেপারের লং কোশ্চেনগুলো ওইখানে আমি করাচ্ছি, যার যত সমস্যা সেখানে কমপ্লিট করে দিচ্ছি। কেউ তোমাদের আহ যদি অন্য কোনো কোশ্চেনও তোমাদের অসুবিধা হয় হোয়াটসঅ্যাপে আমাকে পাঠিয়ে দিচ্ছে। তো স্টুডেন্টরা অনেকে জয়েন হয়ে গেছে, তো তাদেরকে কিন্তু লাইভে আমি বলে দিচ্ছি, অবশ্যই লাইভ ক্লাস হচ্ছে, তো সঙ্গে থাকো। যদি পারো তো এখানে জয়েন হয়ে যাও, মাত্র 99 রুপিস রয়েছে 1 মাসে। তোমরা সেখানে যদি পড়তে চাও, তোমাদের কোনো সমস্যার সমাধান করতে চাও, তাহলে কিন্তু ওইখানে জয়েন হয়ে যাও, প্রচুর অঙ্ক করাবো আমি তোমাদের এইখানে। আর আজকে এই পর্যন্ত, গুড নাইট সবাইকে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে সবার সঙ্গে। ভালো করে পড়াশোনা একদম ফাটিয়ে দাও তোমরা, পরীক্ষা হলে যেন আগুন লাগিয়ে আসতে পারে। এবং কমেন্ট করে অবশ্যই জানাবে স্যার একদম আগুন লাগিয়ে দিয়ে আসতে পেরেছি আমরা। তো তার জন্য আজ থেকে প্রস্তুত হয়ে যাও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ভালো থেকো, সুস্থ থাকো, জয় হিন্দ।